হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প যাও পাখি বলো তারে, লেখা ঈশানুর তাসমিয়া মীরা, পর্ব 16। সরু রাস্তার প্রকৃতি দেখে মুগ্ধ প্রায় আমরা। চারপাশের সবুজ গাছগাছালিগুলো যেন এদেশের এক একটা রত্ন। এই রত্নগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম রিসোর্টে। সেখানে মোট 5টা রুম নেওয়া হয়েছে আমাদের। রিয়ান, ইয়াসিন ভাইয়া, সবুজ ভাইয়া এক রুমে, আবদ্ধ আর দিঘি এক রুমে, আমি, মেহরুন, শ্রেয়া আর হিমানি এক রুমে। চাচু, ফুপা, আব্বু, মাংখাই আর তার বন্ধু বান্ধব এবং চাচি ফুপিরা সব আলাদা 2টো রুমে। এখানে এসেই প্রথমে 2-3 ঘন্টার মতো রেস্ট নেই আমরা। পরে সবাই রেডি হয়ে রওনা হলাম কাপ্তাই লেকের উদ্দেশ্যে। রিসোর্ট থেকে কিছু দূরেই এক কাপ্তাই লেক, আঁকা বাঁকা প্রশস্ত লম্বা রেত এটি। একপাশে বড় ছোট নৌকা ও বোট রাখা। সবাই ওখানে থেকে একটা বোট ভাড়া করে উঠলাম। এটির পানিগুলো অনেকটা সবুজ সবুজ, দুপাশে উঁচু উঁচু পাহাড় ঢাকা আর তার মাঝখানে এরিদ। অসম্ভব সুন্দর একটা জায়গা, চোখ ধাঁধানো সুন্দর যাকে বলে। আমি আশপাশটা মুগ্ধ নয়নে দেখছি, তখনই পাশ থেকে কেউ কেসে উঠল। তাকে দেখি রিয়ান দাঁড়িয়ে। তাকে নিজের পাশে দেখে বিন্দুমাত্র খারাপ লাগলো না আমার, বরং উত্তেজনায় মুখের হাসি প্রশস্ত করে বললাম, জায়গাটা অনেক সুন্দর তাই না? উনি আমার দিকে তাকিয়ে থেকে বললেন, অনেক সুন্দর। আমি আবারও বললাম, গাড়িতে শুনেছি আপনি নাকি এখানে আগে একবার এসেছিলেন। আচ্ছা, আমাদেরকে এখন কোথায় নিয়ে যাবে? একটা ঝর্ণার কাছে যাব। সত্যি? নাম কি ঝর্ণার? উনি সরু দৃষ্টিতে সামনে তাকিয়ে বলেন, বলতে ইচ্ছে করছে না। আমি ভ্রু কুঁচকে তাকালাম ওনার দিকে। এই মানুষটা সব কিছুতেই একটু বেশি বেশি। সোজা উত্তর কখনোই দেবেন না উনি। এবারও তারও ব্যতিক্রম নয়। তবে ওনার কথায় বিশেষ রাগ হলো না আমার। জায়গাটার মুগ্ধতায় মুগ্ধ হয়ে সব কিছুই ভালো লাগছে আমার। কিছুক্ষণ চুপ থেকে আমারও বললাম ওনাকে, পাহাড়গুলোর অন্য সব পাহাড় থেকে একটু ছোট তাই না? তবে সুন্দর। এক একটা পাহাড় মাটি আর পাথরের মিশ্রণে তৈরি, সাথে সবুজ সবুজ ছোট ছোট গাছ লেগে আছে, সুন্দর লাগছে। তবে আমার ইচ্ছে ছিল বড় বড় পাহাড়ে ওঠা। উফ, যদি উঠতে পারতাম। মানা করেছে কে? এভারেস্ট জয় করতে যাও, দেখা হয়ে যাবে, উপরে উঠতেও পারবে। আর বাই চান্স যদি এভারেস্ট জয় করে ফেলো তাহলে দেশের নামও উজ্জ্বল করতে পারবে। তার নির্বিকার কণ্ঠ, মানে আমাকে জ্বালাতে ওনার প্রচুর ভালো লাগে। একদম প্রচুর থেকেও প্রচুর। ওনার দিকে একবার আর চোখে তাকিয়ে মুখ ফুলিয়ে বললাম, আমি এদেশের পাহাড়গুলোর কথা বলেছি, ওই যে যেখানে মেঘ ধরা যায়। আচ্ছা, ওখানে কি যাব আমরা? হয়তো না, আর যদি যেতে চাও তাহলে তোমার সাজেক যেতে হবে। আমি ওনার দিকে তাকিয়ে বললাম, আপনি গিয়েছেন কখন ওখানে? মেঘ ধরেছেন? আচ্ছা, মেঘ ধরতে কেমন? বাষ্প ছুঁইলেই পানি হয়ে যায়। আমি আরও কিছু জিজ্ঞেস করবো তার আগে উনি বলে উঠলেন, আর একটা ওয়ার্ডও না, তুমি বেশি বক বক করে পিচ্ছি। আমি মুখ ফুলিয়ে বললাম, আমি পিচ্ছি? অবশ্যই তুমি পিচ্ছি, তবে সবার ক্ষেত্রে না, বিশেষ ব্যক্তির বিশেষ পিচ্ছি। তার কথা বুঝলাম না আমি। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে উনি চোখ ফিরিয়ে নিলেন, সুদূরে দৃষ্টি নিক্ষেপ করে বললেন, স্টপ মরুভূমি, এভাবে তাকাবে না। আমিও চোখ ফিরিয়ে নিলাম সাথে সাথে। লজ্জা পেলাম অনেকটা। নিজের লজ্জা দেখে নিজেই হেসে দিলাম। তখনই কানে নেশাভরা কণ্ঠে ভেসে উঠল, তোমার হাসি সুন্দর, ভালো লাগছে দেখতে। পাশ ফিরে তাকিয়ে দেখি রিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। তার বিড়াল চোখে চোখ জোড়ায় আজ যেন অন্য কিছু খেলা করছে। তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিলাম আমি। লজ্জায় পুরো মুখ লাল হয়ে যাচ্ছে আমার। বড় বড় কয়েকটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। উনিও চোখ ফিরিয়ে নিলেন। আর আমি নৌকার একটু ঢলে পড়া পানির বুকে তরতর করে ভেসে চলার দৃশ্যটা দেখতে ব্যস্ত হয়ে পেলাম। সব কিছু আরও ভালোভাবে দেখার জন্য একটু সামনে এগোতে মনে হলো কিছুর সাথে হোঁচট খেয়ে এখানে পড়ে যাব আমি। তবে না, পড়ে যাওয়ার আগেই ধরে ফেললো সে। তীব্র ধমকে বলে উঠলেন, কেয়ারলেস, ফেলে দেই তোমায় লেকে দেব? আমি চুপসে গেলাম। একটা শব্দ বের হলো না মুখ থেকে। মাথা নিচু করে রইলাম মাত্র। উনি আরও কিছু বলতে গিয়েও আর বললেন না। চোখ মুখ শক্ত করে ফিরে রইলেন অন্য পাশে। তবে হাত ছাড়লেন না।
আমি কয়েকবার ছাড়াতে চাইলেও পারলাম না। উনি শক্ত করে ধরে আছেন হাত। বাধ্য হয়ে মুখ গোমড়া করে আশেপাশে তাকিয়ে রইলাম। কিন্তু এমন পরিবেশে কি মন খারাপ করে থাকা যায়? মোটেও না। আমিও থাকতে পারলাম না। মুখে হাসি ফুটে উঠল নিমেষেই, আর উনি আমার পাশেই দাঁড়িয়ে রইলেন। একাধারে এক দৃষ্টিতে কিছু একটা দেখতে রইলেন, যেন এই প্রকৃতি থেকেও ওই কাঙ্ক্ষিত জিনিসটি তার কাছে বেশি মনোমুগ্ধকর। নৌকার একপাশে বসে আছে আবদ্ধ আর দিঘির চোখ মুখে এক ধরনের উজ্জ্বলতা। আবদ্ধের বাহু জড়িয়ে কাঁধে মাথা রেখে ধীর কণ্ঠে বলল সে, একটা কথা বলি। আবদ্ধ জবাব দিল না। দিঘি আবারও বলল, বলি না। আবদ্ধের সোজা জবাব, যা মোটেও ভালো লাগলো না দিঘির। ব্রুকুসকে আবদ্ধর দিকে তাকিয়ে বলি না প্লিজ। এতক্ষণ ধরে তো শত কথা বলে ফেলেছো, আমি না বলা সত্ত্বেও। তাহলে এটার জন্য পারমিশন নিচ্ছ কেন? আবদ্ধের কথায় পাত্তা দিল না দিঘি। খানিকটা লজ্জার সঙ্গে বলে উঠল, আপনাকে না অনেক সুন্দর লাগছে এই নীল শার্টে। আমার কামড়াতে ইচ্ছে করছে। খু 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 করে কেসে উঠল আবদ্ধ। দিঘির দিকে চোখ পাকিয়ে বলল, তোমার মতো মেয়ে আমি আজ পর্যন্ত দেখিনি। এগুলো কি ধরনের কথা? দিঘি দাঁত কেলিয়ে হাসলো। আবদ্ধর কাঁধে আরেকটু ভালোভাবে মাথা রেখে আদুরে কণ্ঠে বলল, সত্যি আপনাকে অনেক সুন্দর লাগছে। আপনার এই বাদামি চোখগুলো দেখলে ইচ্ছে করে হারিয়ে যেতে। আচ্ছা, আমার মধ্যে আপনার কি পছন্দ? আবদ্ধ কিছুক্ষণ চুপ থেকে বলল, কিছুই পছন্দ না। দিঘির মনটা খারাপ হয়ে গেল একটু। আর একটাও কথা বলল না সে। এটা দেখে মন খারাপ লাগলো আবদ্ধর। ধীর কণ্ঠে বলল, তোমার ভ্রুগুলো সুন্দর। সাথে সাথে আবদ্ধের দিকে তাকালো দিঘি। আবদ্ধ তার দিকে তাকিয়ে, তবে দিঘি তাকাতেই চোখ ফিরে নিল সে। এক আলাদা আনন্দে নেচে উঠল দিঘি। আবদ্ধকে আর একটু ভালোভাবে জড়িয়ে ধরল। প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার পথ অতিক্রম করতে কিছু দূরে একটা ঝর্ণা দেখতে পাই আমরা। আশেপাশে গাছগাছালিতে ভরপুর, আর তার ঠিক মাঝখানটায় অল্প একটু প্রশস্ত ফাঁকা জায়গা। অনেকটা ধূসর কালো রঙের মিশ্রণ। ফাঁকা জায়গার উপর থেকে পানি পড়ছে, এটা দেখে সাথে সাথে উত্তেজিত হয়ে পাশে বসে থাকা ওনাকে বললাম, এটাই কি সেই ঝর্ণা? পার্বত্য অঞ্চলের সবচেয়ে বড় ঝর্ণা এটা। আমি আরও একবার দেখে নিলাম ঝর্ণাটা। তারপর ওনার দিকে তাকিয়ে অনুরোধের কণ্ঠে বললাম, বলুন না এই ঝর্ণাটার নাম কি? রিয়ান কিছুক্ষণ আমার দিকে চেয়ে থেকে বললেন, শুভলং ঝর্ণা। এখানে কি আর কোনো ঝর্ণা নেই? আছে, এখান থেকে একটু দূরেই। তাহলে আমরা ওখানেও যাব? উনি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলেন, একটাতেই খুশি থাকো মিস। তোমার ভাগ্য ভালো যে ঝর্ণা দেখার সৌভাগ্য পেয়েছো তুমি, না হলে এখানে মাঝে মাঝে পানি থাকে না। আমি আর কিছু বললাম না। ওনার দিকে তাকিয়ে মুখ বাঁকালাম। অতঃপর সবার সঙ্গে নামতে লাগলাম বোট থেকে। উনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিলেন মাত্র। ঝর্ণার কাছে যাওয়ার জন্য প্রথমে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়েছে আমাদের। ছোটোখাটো মাটির সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ইয়াসিন ভাইয়া, মেহরুন আর সবুজ ভাইয়াকে বললেন, আর কত চিপকি করবে? একটু তো দূরে সরে দাঁড়া। সবুজ ভাইয়া, তুমিও এই ডাইনের মতো চিপকুস? এই মেয়ে তোমাকেও নিজের মতো করে ফেলেছে। মেহরুন চোখ বড় বড় করে তাকিয়ে আশপাশটা ভালোভাবে দেখে নিল। না, চাচুরা নেই এখানে। ওরা একটু সামনে সামনে হাঁটছে, তাই এসব শোনার চান্স নেই। তবে মেহরুন দাঁতে দাঁত চেপে বলল, লাথি খাবি ইয়াসিন? আল্লাহর রস্তে চুপ থাক। প্রেমের 12টা কেন বাজাচ্ছিস শুধু শুধু? ইয়াসিন ভাইয়া মুখ তেতো করে বললেন, তোদের প্রেম দেখে আমার জলে। তোর বড় হয়েও একটু গার্লফ্রেন্ড কেন জুটলো না আমার কপালে? ফাটা কপাল। তার উপর সিঙ্গেল মানুষের সামনে এত চিপকি। কোথায় জিলাস ফিল করাচ্ছিস কেন? ওদের কথা শুনে হাসতে হাসতে খারাপ অবস্থা আমাদের। রিয়ানও হাসছেন মৃদুভাবে। এর মধ্যে আমরা পৌঁছে যাই শুভলং ঝর্ণার একদম নিকটে। চোখ ধাঁধানো সুন্দর জায়গাটা দেখে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম আমি। দুপাশে 4 থেকে 5 জন মানুষ দাঁড়িয়ে থাকার হতো জায়গা রেখে তা শেষ প্রান্ত এসে মিলিত হয়েছে, এবং মাঝখানটায় সরু পানি বহমান। প্রেশার কম হওয়ার এবং ঝর্ণা পানি পড়ে পাহাড়ের অংশটা থাকভাবে ভাঙা থাকায় সহজেই ঝর্ণার পাহাড়টার উপরে ওঠা যায়। কিছু কিছু মানুষও উঠেছেন ওখানে।
এক প্রকার গোসলই করেছেন ওরা। তবে মানুষ তেমন নেই, যারা যারা আছেন তারা সংখ্যায় খুবই কম। বলা যায় আমরা সহ 19 কি 20 জন মানুষ হবেন। তবুও এদের সামনে গোসল করা বা পানিতে ভেজা যায় বলে তা সম্ভব না আমাদের পক্ষে। তাছাড়া আলাদা জামা আনিনি আমরা, তা না হলে কিছু একটা ব্যবস্থা করা যেত। এক প্রকার হতাশা কাজ করলো আমাদের মাঝে, তবে আনন্দটা মাটি হতে দিলাম না। সবাই হালকা ভেজা হালকা শুকনো জায়গায় পা ভিজিয়ে বসে পড়লাম। আপাতত এখানে কিছুক্ষণ সময় কাটাবো আমরা। এদিকে ইয়াসিন ভাইকে আমাদের সমস্যার কথা বলেও কিছু হয়নি। সে ঝর্ণার পানিতে ভিজবে, আমরা আর মানা করিনি। সে নিজেরটা নিজে ভালো বুঝবেন। ঠান্ডার মাঝে গোসল করেছেন, তাও আবার আলাদা কাপড় নেই সাথে। এমত অবস্থায় পরবর্তীতে কি হবে তা জেনেও না জানার ভান করলে তো আমাদের কিছু করার নেই। তাই সে তার মতো আর আমরা আমাদের মতো রইলাম। খানিক বাদ পর দেখলাম হিমানিয়ার শ্রিয়া রিয়ানের কাছে গিয়ে কী যেন বলছে হেসে হেসে। মুডিকিংও ভুবন বোলানো হাসি দিয়ে উত্তর দিচ্ছেন। আমি বুঝি না ওদের সামনে যত সব হাসি আসে কেন। আমার সামনে তো এত আদুরেভাবে হাসে না, কেন হাসেন না? পরপরই এসব চিন্তা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিলাম আমি। ঝর্ণা দেখায় মনোযোগী হওয়ার চেষ্টা করলাম, কিন্তু পারছি না কেন যেন। বারবার আর চোখ তাকাচ্ছে ওনার দিকে। তবে কিছুক্ষণ পর আর তাকাতে ইচ্ছে করলো না। কি আছে ওখানে? দুইটা বেহায়া মেয়ে আর একটা অসভ্য ছেলে ছাড়া কিচ্ছু না, কিচ্ছুই না। চোখ ফিরিয়ে ঝর্ণার দিকে তাকালাম। ইয়াসিন ভাইয়া পাহাড়ে যতটুকু ওঠা সম্ভব ততটুকু উঠে মনের সুখে ঝর্ণার পানিতে ভিজছেন। তার আরেকটু ওপাশে তাকাতে দেখলাম দিকে আবদ্ধকে টেনে ঝর্ণার কাছে নিয়ে এসেছে। কিছুক্ষণ পরপরই পানি ছিটে দিচ্ছে আবদ্ধের মুখে, যাতে বেজায় বিরক্ত আবদ্ধ। বারবার চোখ বড় বড় করে তাকাচ্ছে সে, তবে এতে বিশেষ খেয়াল নেই দিকে। সে তার কাছেই ব্যস্ত। একসময় আবদ্ধ তার বলিষ্ঠ হাতে এক গাদা পানি নিয়ে ছুঁড়ে মারল দিঘির মুখে। দিঘি চমকে গেল অনেকটাই। পরপরই রাগে চোখে আবদ্ধের দিকে তাকিয়ে আরও বেশি করে পানি ছিটতে লাগলো আবদ্ধের মুখে। আবদ্ধ চুপচাপ দাঁড়িয়ে এখন, বিরক্ত হলেও মেনে নিচ্ছে সব। দেখতে দেখতে যাওয়ার পালা হয়ে গেল। প্রথমে চাচ্চুরা সবাই বোর্ডে চলে গেলেন, আমরা আরেকটু পরে যাব। এই পাখি সবুজ ভাইয়া আর মেহরুনও ঝর্ণার পানিতে নিজেদের কিছু স্মৃতি এঁটে নিলেন। শেষে সবাই যখন বোর্ডের উদ্দেশ্যে যাচ্ছিল, ইয়াসিন ভাইয়া তখন কাঁপতে কাঁপতে যাচ্ছিলেন সবার সঙ্গে। পানিতে হাওয়ায় এতক্ষণ শীত টের পাননি। পানি স্পর্শ থেকে সরতেই ধমকা হাওয়া এখন ছুঁয়ে দিচ্ছে তাকে। বিদায় সে ঠান্ডার মাত্রা একটু তা বুঝতে পারছে বেশভাবে। তাকে দেখে সবাই হাসছি আমরা ইচ্ছে ছিল ঝর্ণার পানি ধরা, তবে ইচ্ছে পূরণ করতে কেন যেন ইচ্ছে হয়নি আর। সবার শেষে যাওয়ার জন্য উদ্বেগ হতেই হাত টান অনুভব হলো আমার। কিছু বুঝে ওঠার আগেই সে টেনে নিয়ে যেতে লাগলেন ঝর্ণার দিকে। মাথা তুলে তাকিয়ে দেখি রিয়ান নিয়ে যাচ্ছেন আমায়। বিস্ময়ে ভ্রু কুঁচকে এলো আমার। মৃদু চেঁচিয়ে বললাম, ওখানে কেন যাচ্ছেন? সবাই চলে গেছে তো, আমাদেরও চলে যেতে হবে। উনি দাঁতে দাঁত চেপে বললেন, শাট আপ, চেঁচাচ্ছ কেন? পাবলিক থেকে মার খাওয়াতে চাইছো নাকি আমাকে? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি মার খাই না, মার দেই। সো এসব চেঁচিয়ে লাভ নেই। তাছাড়া একটু দেরি হলে কিছু হবে না। বলতে বলতে উনি ঝর্ণার পানির একদম কাছে চলে এলেন। আমার এক হাত নিজের দিকে টেনে নিজের এক হাত আমার হাতের নিচে রাখলেন। আমি শুধু অবাক হয়ে দেখছি ওনার কাণ্ড। পরক্ষণই দুজনের হাত একসঙ্গে ঝর্ণার পানিতে ছোঁয়াতে কেঁপে কেঁপে উঠলাম আমি। ওনার দিকে তাকিয়ে দেখলাম উনি এক দৃষ্টিতে তাকিয়েছেন আমাদের হাতের দিকে। আমার মনে হচ্ছে এক অদ্ভুত কিছু ঘটে যাচ্ছে এখন, তবে মনে বলছে এই অদ্ভুত কিছুটা যেন থেমে থাক, অথবা সারা জীবনেই এমন অদ্ভুত কিছু ঘটতে থাকুক আমার জীবনে। এই অদ্ভুত কিছুর জন্য আমি সদা প্রস্তুত, সদা। শুভলং ঝর্ণার একটু দূরে রয়েছে শুভলং বাজার। রিয়ান, আবদ্ধ আর সবুজ ভাইয়া সেখানে গিয়েছেন আমাদের জন্য খাবার প্যাক করে আনতে। ইয়াসিন ভাইয়া যেতে চেয়েছিলেন ওনাদের সাথে, তবে নিজের শীতে কাঁপাকাঁপির জন্য যেতে পারেনি। পুরো ভিজে যাওয়া শরীরটা একটা কম্বল দিয়ে ঢেকে রেখেছেন উনি। পরনে শুধু একটা লুঙ্গি। মাঝি ভাই থেকে বহু কষ্টে লুঙ্গি জোগাড় করে নিজের জামা কাপড় মেলে দিয়েছেন বোর্ডের ছাদে। রোদের অল্প তাপে যদি এটা শুকিয়ে যায়, তার এহেন অবস্থা দেখে আমাদের খারাপ লাগা থাকে, হাসি পাচ্ছে প্রচুর। লুঙ্গির সাথে কম্বল একটা বিরাট কম্বিনেশন। জোগাড় থেকে কম লাগছে না তাকে। চাচুরা সবাই মুচকে মুচকে হাসি আমরা। ইয়াসিন ভাইয়া মুখ ফুলিয়ে বসে আছেন মাত্র। রিয়ান, আবদ্ধ আর সবুজ ভাইয়া খাবার আনতেই বোর্ড আবারও চলতে শুরু করলো।
আপাতত ইয়াসিন ভাইয়ের অবস্থা বেশি খারাপ হওয়ায় সবাই ফিরে যাচ্ছে আমরা। যাওয়ার পথে বোর্ডে খাবার শেষ করব সবাই। চলবে গল্পটি ভালো